এর আগের দিনের লেকচারে আমরা ক্লাসিক্যাল ডাইনামিক্স শুরু করেছিলাম। সেখানে কিছু কনসেপচুয়াল ডেফিনেশন বলা হয়েছিল, যেমন ডিগ্রিজ অফ ফ্রিডম, কনস্ট্রেন্ট, তারপর কনস্ট্রেন্টের কত রকম ভাগ আছে, জেনারেলাইজ কোঅর্ডিনেট, ঠিক আছে? জেনারেলাইজ কোঅর্ডিনেট গুলো Q1, Q2, Q3 এরকম দিয়ে লেখা হয়। লাস্টে যেটা বলা হয়েছিল সেটা যে ith পার্টিকেলের পজিশন ভেক্টরটা বেসিক্যালি জেনারেলাইজ কোঅর্ডিনেট এবং টাইমের ফাংশন হতে পারে, এতটা পর্যন্ত বলা হয়েছিল, ঠিক আছে? আজকে এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করব। প্রথম হলো যে ডেল্টা আর আই যদি এখান থেকে বার করি, ডেল্টা আর আই এটা ইকুয়ালস টু কিরকম হবে? ডেল আর আই ডেল কিউ ওয়ান ডেল্টা কিউ ওয়ান প্লাস ডেল্টা আর আই বাই কিউ টু ডেল্টা কিউ টু, এরকম করে চলবে। ডেল আর আই ডেল কিউ এফ, এফটা ডিগ্রিজ অফ ফ্রিডম, ডেল্টা কিউ এফ প্লাস ডেল আর আই ডেল টি ইন্টু ডেল্টা টি, এরকম হলো। এই জিনিসটাকে আমরা সাম দিয়ে লিখতে পারি কিরকম? ডেল আর আই ডেল কিউ জে ইন্টু ডেল্টা কিউ জে, জের ভ্যালু হলো আচ্ছা, অনেক বইতে 1 থেকে f দেয়া থাকবে, আমরা যেমন 1 থেকে f দেব। অনেক বইতে হয়তো 1 to 3n মাইনাস m দেওয়া থাকতে পারে, আবার অনেক বইতে 1 থেকে 3n ও দেওয়া থাকতে পারে। 3n থাকলে বুঝতে হবে কনস্ট্যান্টটা নেই তার মানে, ঠিক আছে? তো যেটা হলো ডিগ্রিজ অফ ফ্রিডমের উপর সাম, আর আইটা হলো নাম্বার অফ পার্টিকেল, এটা মাথায় থাকে যেন, ঠিক আছে? প্লাস এর সঙ্গে আর একটা টার্ম থাকবে, ডেল্টা আর আই ডেল টি ডেল্টা টি, এই হলো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। বেশ, এবার আমরা যে কোয়ান্টিটিটা লিখব সেটা হলো জেনারেলাইজড কোঅর্ডিনেট। জেনারেলাইজড কোঅর্ডিনেট, সরি, জেনারেলাইজড ডিসপ্লেসমেন্ট। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। হলো? আচ্ছা, একটু বুঝে নাও, তারপরে আমি ডেফিনেশনটা লিখিয়ে দিচ্ছি। এইটা তোমার ডেল্টা আর আই, এটাকে 1 নম্বর ইকুয়েশন। জেনারেলাইজ ডিসপ্লেসমেন্ট বলছে যে যদি ডেল্টা টি ইকুয়াল টু 0 হয়, তাহলে ম্যাথামেটিক্যালি ডেল্টা আর আই যেটা, সেটা কত হবে? সামেশন j এর ভ্যালু 1 টু ডিগ্রিজ অফ ফ্রিডম ডেল আর আই বাই ডেল্টা কিউ জে,
এই 2 নম্বর ইকুয়েশনটা হলো জেনারেলাইজড ডিসপ্লেসমেন্টের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে, হলো। আচ্ছা, এবার কথা হলো যে জেনারেলাইজড ডিসপ্লেসমেন্ট আর জেনারেল ডিসপ্লেসমেন্ট মানে নিউটনিয়ান মেকানিক্সের যে ডিসপ্লেসমেন্ট পড়ো, সেই দুটোর মধ্যে পার্থক্য কি? তার আগে একটু ডেফিনেশনটা লিখে নাও। জেনারেলাইজড কোঅর্ডিনেট, জেনারেলাইজড ডিসপ্লেসমেন্ট লেখো। জেনারেলাইজড ডিসপ্লেসমেন্ট বা সেটাকে বলে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, বা এইটাকে বলে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টও বলে। তা লেখো, এ ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট আচ্ছা, এই ডিসপ্লেসমেন্টটা অবশ্যই ইনফাইনাইটেসিমাল ডিসপ্লেসমেন্ট, মানে একটা ছোট্ট ডিসপ্লেসমেন্ট। ইনফাইনাইটেসিমাল ডিসপ্লেসমেন্ট of a system refers to a change in the configuration space, a change in the configuration space of the system of the system as the result of as the result of any arbitrary infinitesimal change infinitesimal change of the of the coordinate delta ri, comma, consistent with forces of constraint, forces of constraints imposed on the system, imposed the system at the at the given instant t.
The displacement is called virtual. The displacement is called virtual to distinguish it from an actual displacement. Of the system occurring in a time interval dt during which the forces and constraints may be changing. একটা প্যারাগ্রাফ করে লেখো আর দুটো লাইন। Suppose the system undergoes a certain displacement in the configuration the space in such a way that it doesn't take any time and it is consistent with the constraints on the system.
হলো। আচ্ছা, কি লেখা হলো একটু বলে দিই। বলছে যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা তো আমরা দেখলাম যে ডেল্টা টি ইজিক্যাল টু 0 হলে 1 নম্বর ইকুয়েশন থেকে বেসিক্যালি আমরা ডেল্টা আর আই সমান কিছু একটা পেয়েছি। সেটাই হলো ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট বা জেনারেলাইজড ডিসপ্লেসমেন্টের একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। বলছে যে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টটা কি না, প্রথম কথা হলো যে এই ডিসপ্লেসমেন্টটা হতে কোনো টাইম লাগবে না, জিরো টাইমে একটা ডিসপ্লেসমেন্ট। এটা হলো প্রথম কথা। জিরো টাইমে একটা ডিসপ্লেসমেন্ট কোথায় না কনফিগারেশন স্পেসে একটা ডিসপ্লেসমেন্ট। কনফিগারেশন স্পেস কি এর আগের দিন বলা হয়েছে। তো কনফিগারেশন স্পেসে সিস্টেমের একটা ডিসপ্লেসমেন্ট জিরো টাইমে সাচ দ্যাট, এইখানে এবার গল্প আছে যে ডিসপ্লেসমেন্টটা হবে কোথায় কনফিগারেশন স্পেসে, জিরো টাইমে হবে মানে টাইমটা মানে কোনো টাইম লাগছে না এরকম ধরা হচ্ছে। হলো, যেটা খুব ইম্পর্টেন্ট এখানে সেটা হলো যে ধরো এইটা কোনো আমার একটা সিস্টেমের কনফিগারেশন, এইটা হলো কোনো একটা সিস্টেমের কনফিগারেশন স্পেস। এইখান থেকে ধরো সিস্টেম পয়েন্টটা এখানে ছিল প্রথমে, সিস্টেম পয়েন্টটা এখান থেকে এখানে গেছে, এখানে গেছে 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে গেছে। এটা খুব ছোট প্রথম কথা হলো। যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা বেসিক্যালি অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট থেকে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টকে আলাদা করেছে সেটা হলো যে এই যে 1 নম্বর থেকে 2 নম্বর পয়েন্টে ডিসপ্লেসমেন্ট হয়েছে, থ্রু আউট দ্য ডিসপ্লেসমেন্ট কনস্ট্রেন গুলো যাতে একই থাকে। কি বললাম বোঝা গেল? ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট মানে কনফিগারেশন স্পেসের একটা সিস্টেমের একটা ডিসপ্লেসমেন্ট জিরো টাইমে সাচ দ্যাট থ্রু আউট দ্য ডিসপ্লেসমেন্ট যাতে কনস্ট্রেন গুলো একই থাকে। তার মানে হলো যে 1 নম্বর পয়েন্টে সিস্টেমটার উপর ধরো কোনো কনস্ট্রেন আছে, যতগুলোই থাকুক না কেন, হলো। 2 নম্বর পয়েন্টে গিয়ে কনস্ট্রেন গুলো একই যেন থাকে এবং থ্রু আউট দ্য ডিসপ্লেসমেন্ট প্রত্যেকটা পয়েন্টে যাতে সেই কনস্ট্রেন গুলো চেঞ্জ না হয়, তাহলে আমরা সেই ডিসপ্লেসমেন্টটা ইন কনফিগারেশন স্পেস সেইটাকে বলবো আমরা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। কিন্তু অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু এইটা হয় না। অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট প্রথম কথা হলো কনফিগারেশন স্পেসে নয়, এমনি নর্মাল থ্রি ডাইমেনশনাল স্পেসে, এটা 1 নম্বর। 2 নম্বর হলো অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্টে কিন্তু থ্রু আউট দ্য ডিসপ্লেসমেন্ট আমার কখনোই কনস্ট্রেন গুলো বা রেস্ট্রিকশন গুলো বা কনস্ট্রেন কন্ডিশন গুলো সেইগুলো কিন্তু একই থাকে না। কি বললাম বোঝা গেল? হলো। এবং অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্টটা আমরা ধরে নিই যে অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্টটা কিছুটা হলেও টাইম লাগে, যতই ছোট হোক টাইম লাগে, হলো। সেইখানে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট গুলো কিন্তু তার জন্য বেসিক্যালি ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টটা একটু আলাদা। ক্লিয়ার? হলো। তাহলে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টটা আরেকবার যদি রিপিট করি তাহলে হলো সিস্টেমের একটা ডিসপ্লেসমেন্ট ইন কনফিগারেশন স্পেস ফর টাইম ইকুয়াল টু 0। জিরো টাইমে কনফিগারেশন স্পেসে সিস্টেমের একটা ডিসপ্লেসমেন্ট যাতে থ্রু আউট দ্য ডিসপ্লেসমেন্ট কনস্ট্রেন কন্ডিশন গুলো একই থাকে, যেটা অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্টে থাকে না, হলো। এই হলো আমার জেনারেলাইজ ডিসপ্লেসমেন্ট বা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এতটা পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলো। স্যার বল। স্যার বলছি যে এই ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট বললেন তো, তো ভার্চুয়াল এখানটায় ডিসপ্লেসমেন্ট হলে মানে টাইমটা জিরো ধরছেন, কিন্তু এখানে বলেন যে ইনফাইনাইটেসিমাল ডিসপ্লেসমেন্ট মানে ঠিক খুব ছোট। ঠিক। তা যতই ছোট টাইম তো আমার কিছু হলেও লাগবে, আচ্ছা, এবার এইখানে একটু এখানে বলো। ডেল্টা টিটা জিরো ধরলেন কেন? ঠিক। আর কিছু কাউরি কোশ্চেন আছে? আর একটা ছিল যে ভার্চুয়াল নামটা কেন বললেন এখানটায়? হুম। আর আর কিছু? দুটো কোশ্চেনের অ্যান্সার একই বেসিক্যালি। ভার্চুয়াল বলা হয়েছে দুটো কারণে, একটা হলো যে জেনারেল ডিসপ্লেসমেন্ট বা অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট থেকে আলাদা করার জন্য 1 নম্বর কারণ।
দু নম্বর কারণ হলো তুই যেটা বললি যে ঠিকই যে কনফিগারেশন স্পেসে যতই ছোট ডিসপ্লেসমেন্ট হোক না কেন আপনার তো ছোট টাইম হলেও ছোট টাইম লাগবে, কিন্তু ম্যাথামেটিক্যালি আমি টাইমটাকে জিরো ধরছি, তার জন্য বেসিক্যালি ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট বলা হচ্ছে। কি বললাম বোঝা গেল? ঠিকই অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্টে কিছু টাইম লাগে, সেই রকম রেসপেক্টে আমি যদি দেখি কনফিগারেশন স্পেসেও সিস্টেমটা ইভলভ হতেও কিছুটা টাইম লাগবে, বাট আমি ম্যাথামেটিক্যালি ধরছি যে ওই ডিসপ্লেসমেন্ট হতে কোনো টাইম লাগে না, তার জন্য ভার্চুয়াল বলা হচ্ছে। দুটো কারণে ভার্চুয়াল, টাইম লাগছে না এই একটা কারণ, দু নম্বর হলো যে অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট থেকে আলাদা করব সেইটা একটা কারণ। মেন ডিফারেন্স কি? মেন ডিফারেন্স হলো কনস্ট্রেইন কন্ডিশন গুলো থ্রু আউট দ্য ডিসপ্লেসমেন্ট একই থাকে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টে, সেটা অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্টে থাকে না। ঠিক আছে? ভার্চুয়াল মানেই তো তাই, তাই না? তোরা তো ভার্চুয়াল গ্রাউন্ডিং পড়েছিস, পড়িস নি? অপ্যাম্প, হ্যাঁ হ্যাঁ ছিল ঠিক ইলেকট্রনিক্স, না? হ্যাঁ, ওখানে ওপেন ওই পয়েন্টটা বেসিক্যালি গ্রাউন্ডেড ওপেন। নেই, তাই না? ওই পয়েন্টটা বেসিক্যালি গ্রাউন্ডেড নেই, তাও আমরা বলি ভার্চুয়ালি গ্রাউন্ডেড, তাই না? গ্রাউন্ডেড নেই তাও ভার্চুয়ালি গ্রাউন্ডেড বলি, ঠিক এখানেও তাই। টাইম হয়তো লাগছে বাট জিরো টাইমে ধরছি, তার জন্য ভার্চুয়াল। হলো? ঠিক আছে? আচ্ছা, বেশ। এবার যে প্যারামিটারটা আসবো সেটা হলো জেনারেলাইজড ভেলোসিটি। জেনারেলাইজড ভেলোসিটি সেটা কিরকম? এই যে 1 নম্বর থেকে আমি যদি আর ডট বার করি, তার মানে বেসিক্যালি আমি বের করছি ডেল্টা আর আই ডেল্টা টি, এইটা বার করছে। তাহলে ডান দিকটা কি হবে? ডান দিকটা হবে যে উপর সাম, 1 থেকে আর এফ দিচ্ছে না বারবার, মনে থাকে জানো যেটা ডিগ্রিজ অফ ফ্রিডমের উপর সাম, ডেল্টা আর আই, আইটা হল নাম্বার অফ পার্টিকেলের উপর সাম যদি কখনো হয়, পরে দেওয়া যাবে এইটা, তারপর হয়ে যাবে কিউ জে ডট, তাই না, প্লাস ডেল্টা আর আই ডেল্টা টি ডেল্টা টি, এইটাকে আমরা বলবো জেনারেলাইজড ভেলোসিটি। হলো? কোনো অসুবিধা নেই? আচ্ছা, এবার এখান থেকে আমি জেনারেলাইজড অ্যাক্সেলারেশন বার করতে পারি, জি ফর জেনারেল শর্টে লিখলাম অ্যাক্সিলারেশন। 3 নম্বরকে আর একবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করবো বেসিক্যালি, তাই না? তাহলে আর আই ডবল ডট, হলো? তার মানে এইটা হবে ডেল ডেল ডেল্টা টি অফ আর আই ডট, এবার আর আই ডটের ভ্যালু তো অলরেডি জানি আমি, হলো? তাহলে আর আই ডটের ভ্যালুটা এখানে বসিয়ে দাও, হলো? এই গোটা জিনিসটা এখানে বসবে, হলো? আমি একটু স্টেপ জাম্প করি, না তো অনেক বড় লাইন হয়ে যাবে বেসিক্যালি, হলো? ব্যাস। তাহলে এইটা হবে হলো, দেখো একটু, প্রথম টার্মে দুটো টার্ম আছে, অতএব ওটাকে গুণ আকারে করলে দুটো হয়ে যাবে। একটা কি হবে? একটা হবে ডেল ডেল কিউ জে, আর আর আইটা বেসিক্যালি, তাহলে এটা প্রথম ডেরিভেটিভ এটা হলো, হলো? কিউ জে ডটটা থাকলো প্লাস আরেকটা টার্ম ভাঙলে আসবে, সামটা ভেঙে দিলাম, তাহলে ডেল্টা আর আই বাই ডেল্টা কিউ জে, আর কিউ জে ডবল ডট, এই একটা হলো, এটা প্রথম টার্মটা ভেঙে হলো, হলো? প্লাস পরেরটা হবে
ডেল ডেল টি অফ আর আই ডট। হলো? কোনো অসুবিধা আছে? ক্লিয়ার? এবার আমি কোথায় কোথায় বসাবো, এই আর আই ডটের জায়গায় আবার 2 নম্বর থেকে ইকুয়েশন বসাবো, এইখানেও আবার 2 নম্বর থেকে, সরি 2 নম্বর বলছি, 3 নম্বর থেকে আমি আর আই ডটের ভ্যালুগুলো এখানে বসাবো। তাহলে কিন্তু একটা বড় সড়ো টার্ম আসবে। ঠিক আছে? সেইটা লিখছি আমি, একটু দেখো। সামগুলো সবাই জি এর উপরে আছে আপাতত। আচ্ছা, দেখো তাহলে এই এই টার্মটা একটু লক্ষ্য করো। তাহলে এই 3 নম্বর ইকুয়েশন থেকে এর এখানে ভ্যালুটা বসাবো, তার ডেল ডেল কিউ যে হবে, রাইট? সেইটাকে আমি একবারে লিখছি, ঠিক আছে? দেখো, আর তার সঙ্গে কিউ জে ডট গুণ থাকবে, পরে করছি। আচ্ছা, প্রথমটা কিরকম হবে তাহলে? প্রথমটা আসবে ডেল টু আর আই ডেল ডেল কিউ জে। আচ্ছা, ইন্টু, আচ্ছা এইখানে কিন্তু একটু সাবধান। আচ্ছা, একটু স্টেপ জাম করলে বুঝতে পারবে না, দাঁড়াও। এই জামটা যার উপর থাক, হলো? তারপর ডেল ডেল কিউ জে অফ আর আই ডটের ভ্যালুটা আমি এইটা বসাবো, কিন্তু অন্য ইন্ডেক্সিং নিয়ে, একই ইন্ডেক্সিং এ বসানো চলবে না, হলো? এইখানে বসালাম, কিন্তু অন্য ইন্ডেক্সিং এ বসাবো। অন্য ইন্ডেক্সিং মানে এই যে ইন্ডেক্সিংটা তো অলরেডি এখানে রেখেছি, তাহলে এই ইন্ডেক্সিংটা একটু ভালো করে লক্ষ্য করো, আমি অন্য কালিতে লিখলাম। এইটা যদি কে দিই, এইটা যদি এখানে কে দিই, এখানে কে দিই, কোনো অসুবিধা নেই। দেখে নাও, বেসিক্যালি আর আই ডটের ভ্যালুটা দেখো আমি একই বসালাম, শুধু যে ইন্ডেক্সিং এর জায়গায় কে ইন্ডেক্সিং বসিয়েছি। কে এর ভ্যালু 1 থেকে দিস ইনটু জে কিউ জে ডট, হলো? কোনো অসুবিধা নেই। প্লাস, এটা ফার্স্ট টার্ম হয়ে গেল। সেকেন্ড টার্মটা যেমন আছে থাক, কোনো অসুবিধা নেই এটাতে। ডেল্টা আর আই ডেল কিউ জে ডবল ডট, হলো? আর পরেরটা আবার তাই, ডেল ডেল টি অফ, এবার আর আই ডটের ভ্যালুটা বসাবো আবার, তাহলে এখানেও এইটা বসালাম, হলো? শুধু আবার কি বললাম, ইন্ডেক্সিংটা সরিয়ে দেব, কে দিয়ে বসিয়েছি। এখানে কে, এখানে কে, হলো? চট করে ভেঙে নাও এটা। সামেশন ডেল ডেল কিউ জে, হলো? আচ্ছা, যখন এইটা করবে, প্রথম টার্মটা করবে, তখন এখান থেকে দুটো টার্ম আসবে, তাহলে ডবল সাম হলো, একটা জে একটা কে এর উপর। তাহলে একটা হলো ডেল টু দিস ডেল কিউ কে, হলো? ইন্টু কিউ কে ডট ইন্টু কিউ জে ডট, হলো? এটার একটা হলো। প্লাস, যখন যখন এইটার হবে, তখন কিন্তু জিরো হয়ে যাবে, কেন? আচ্ছা,
আমি লিখি একটু, সামেশন যে ডেল কিউ জে, এবার সরি, আচ্ছা এই টার্মটা কনস্ট্যান্ট থাকবে এবার, ঠিক? তাহলে ডেল্টা আর আই ডেল্টা কিউ কে এটা কনস্ট্যান্ট থাকলো, আর ডেল্টা কিউ কে ডটের ডেরিভেটিভ হচ্ছে ডেল্টা কিউ জে এর রেসপেক্টে, আবার এখানে ডবল সাম, হলো? কোনো অসুবিধা আছে? তার সঙ্গে কিউ জে ডট গুণ আছে, আর একটা এই টার্মের হবে, সেইটা হবে ডেল টু আর আই বাই ডেল কিউ জে ডেল টি, এইটা একটার উপরেই সাম, জে এর উপর সাম। এটা প্রথমটা থেকে যে তিনটে টার্ম আসবে সেইটা এলো, ঠিক আছে? প্লাস এই পার্টটা যেমন আছে থাক, এইটুকুটা, হলো? এটা যেমন আছে থাক, প্লাস এবার এইটা যখন করছি এখানেও ঠিক একই রকম তিনটে টার্ম আসবে, একটা হলো ডেল টু আর আই ডেল কিউ কে ডেল টি, এইখানে একটা কিউ জে ডট আছে, কিউ জে ডটটা তিনটের সঙ্গে গুণ আছে, তাই না? এখানে আছে। আচ্ছা এটা একটা হলো, এখানে একটা কিউ কে ডট আছে, কে এর উপর সাম, প্লাস আর একটা হবে কে এর উপরই সাম, ডেল আর আই ডেল কিউ কে ডবল ডট প্লাস ডি ডেল টি, তার মানে বেসিক্যালি এটা হয়ে যাবে ডেল টু আর আই ডেল টি টু, এইরকম টার্ম থাকবে, হলো? আচ্ছা কোনো অসুবিধা নেই, দেখে নাও। হলো? কি কি টার্ম থাকবে তাহলে? প্রথম টার্মটা থাকবে, হলো? আচ্ছা এই টার্মটা দেখো, এই টার্মটাও যা, আলটিমেটলি এই টার্মটাও তাই, শুধু ইন্ডেক্সিং আলাদা আছে তাই, কিন্তু টার্ম একই, একই তো, দুটোতে একই সাম, তাহলে এই দুটো যোগ হয়ে 2 ইন্টু এটা হয়ে যাবে, হলো? বেশ, তারপর থাকবে এই টার্মটা, তিনটে টার্ম হলো, হলো? তারপর থাকবে এই টার্মটা, হলো? আচ্ছা তার সঙ্গে এটা থাকবে, হলো? তাহলে লেখা হোক, তাহলে প্রথম টার্ম যেটা থাকবে ডবল সাম জে কে
del 2 ri del qj del qk qj dot qk dot প্রথম টার্মটা হয়ে গেল লেখা হলো। সেকেন্ড টার্ম যেটা লিখছি সেটা লিখছি ধরো del ri del qj qj ডবল ডট, এইটা qj হবে। এই টার্মটা লিখে ফেললাম, এই টার্মটা লিখে ফেললাম হলো। তার সঙ্গে লিখছি 2 ইন্টু এটা আর এইটা একসঙ্গে লিখছি, একই ব্যাপার, দুটো আলাদা ইন্ডেক্সিং এর উপর আমি যে কোনো একটা লিখতে পারি। তাহলে del t del qj তার সঙ্গে qj ডটই লিখছি, তাহলে j এর উপর সামটাই রাখলাম। তাহলে এইটাও হয়ে গেল, এটাও হয়ে গেল হলো। ক্লিয়ার? তার সঙ্গে del 2 ri del t2 এইটা হয়ে গেল হলো। আচ্ছা, এই টার্মটা জিরো, হ্যাঁ কেন? কারণ কিউ কে ডটটা টাইমের উপর সাধারণত ইমপ্লিসিট ফাংশন নয়। কিউ কে ডটটা কিউ জে এর উপর ইমপ্লিসিট ফাংশন নয়, তার জন্য এই পার্টটা জিরো হলো। আচ্ছা, আর একটা কোন টার্ম আছে, ঠিক আছে, এইখানেও একটা টু হবে, তার মানে এইখানেও একটা টু হবে। এইটা আর আর কোনটা, এইটা, এই দুটো মিলে টু হচ্ছে একই, ঠিক আছে। দেখো, তাহলে এইটা হলো আমার জেনারেলাইজড অ্যাক্সেলারেশন। স্যার ফার্স্টের টার্মটাই টু হবে না তো, সেকেন্ডের টার্মটা টু হবে না? সরি, ফার্স্টের টার্মটা নয়, সেকেন্ডের টার্মটা টু, ঠিক ঠিক, এইটা নয়, ঠিক আছে হলো। দেখো, এইটা হলো আমার জেনারেলাইজড অ্যাক্সেলারেশন হলো। এই টার্মটা থেকে কি দেখবো, কেন এত বড় ক্যালকুলেশন করলাম? একটা তো ক্যালকুলেশন সাম টার্ম গুলো ঠিকঠাক হ্যান্ডেল করা, এটা একটা কারণ। দু নম্বর হলো আমরা যে নর্মাল অ্যাক্সেলারেশন বলি, সেটা কি বলি আমরা বলতো? আমরা যদি বলি অ্যাক্সেলারেশন তাহলে শুধু বুঝি এক্স ডবল ডট, রাইট? ঠিক। কিন্তু এখানে তুমি একটু ভালো করে যদি লক্ষ্য করো, দেখো কিউ ডবল ডটটা কিন্তু শুধু অ্যাক্সেলারেশন নয়, অ্যাক্সেলারেশনের মধ্যে ঢুকে আছে কিউ ডবল ডট আছে, কিউ ডটের স্কোয়ার আছে বা ক্রস টার্ম আছে, কিউ ডট আছে, আবার কিউ ডট নেই এরকম টার্মও আছে। কারণ আমার জেনারেলাইজ কোঅর্ডিনেট কত, কিউ, তাহলে কিউ ডবল ডট আছে, কিউ ডট গুণ মানে ক্রস টার্ম আছে, স্কোয়ার থাকতে পারে, কিংবা কি শুধু কিউ ডট আছে আবার কিউ ডট নেই সেরকম টার্মও কিন্তু আমাদের আছে হলো। এইটা দেখানোর জন্য এত বড় ক্যালকুলেশন জাস্ট। অতএব আমাদের নর্মাল নিউটনিয়ান মেকানিক্সে যেরকম অ্যাক্সেলারেশন বলি সেইটা থেকে কিন্তু একটু আলাদা হলো। ঠিক একই কারণে আমরা জেনারেলাইজড কাইনেটিক এনার্জি বার করব, ঠিক একই কারণে জেনারেলাইজড কাইনেটিক এনার্জি। টি, এটা যদি আমি টোটাল কাইনেটিক এনার্জি বার করি তাহলে আমি কি করব, আরআই পার্টিকেলের কাইনেটিক এনার্জি কত, হাফ এম ভিআই, আচ্ছা ভিআই না লিখে আর আই ডট লিখি, ঠিক আছে। তাহলে আর আই ডট ডট আর আই ডট, রাইট, এটা ডট এটা ডট আর আই ডট। এবার টোটাল কাইনেটিক এনার্জি বলে এই সামটা কার উপর, টোটাল নাম্বার অফ পার্টিকেল এন ধরছে, তাহলে এই সামটা কিন্তু টোটাল নাম্বার অফ, আমি টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম বার করছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বেশ,
এবার একটু লক্ষ্য করবে, এই আরআই ডটের ভ্যালুটা অলরেডি বের করেছি আমরা, সেইটা বসাবো। ঠিক আছে, তাহলে হাফ, আচ্ছা এমটাকেও এমআই করে দাও, তাহলে হাফ, এটা আই এর উপর সাম এম আই। এবার আরআই এর ভ্যালু কত ছিল? ছিল ধরো সাম ওভার জে ডেল আর আই ডেল কিউ জে ডট প্লাস ডেল্টা আর আই ডেল টি, এরকম ছিল, হলো? তাহলে এটা ডট আরেকটা কি লিখবো, অন্য ইন্ডেক্সিং এ লিখবো, তাহলে কে, জে আর কেটা দুটোই 1 to f, এটা মাথায় থাকে, হ্যাঁ? তাহলে ডেল্টা আর আই ডেল কিউ জে ডট প্লাস ডেল্টা, সরি এইগুলো কে লিখলাম তো, তাই না? তাহলে কে কে ডেল্টা আর আই ডেল্টা টি, হলো? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এবার আমি এটা কিন্তু টোটাল কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম, হলো? আচ্ছা, এবার আমি ঠিকঠাক করে লিখবো। হাফ, একবারে সাম টাম ভেঙে, প্রথম সাম যখন এইটার সঙ্গে এইটা গুণ হবে, তখন একটা আই এর উপর সাম, একটা জি এর উপর সাম, একটা কে এর উপর সাম। কোনটা কার সেটা মাথায় থাকে জানো, আইটা হলো 1 থেকে n নাম্বার অফ পার্টিকেল, বাকিগুলো ডিগ্রিজ অফ ফ্রিডমের উপর। ঠিক আছে, তাহলে এমআই ডেল্টা আর আই ডেল্টা কিউ জে ডেল্টা আর আই ডেল্টা কিউ কে, হলো, ইন্টু কিউ জে ডট কিউ কে ডট, হলো? আচ্ছা, এইখানে যেহেতু ভেক্টর দুটো লিখছি তার জন্য এইখানে একটা ডট প্রোডাক্ট হবে। ক্লিয়ার? এটা ফার্স্ট টার্ম প্লাস সেকেন্ড টার্ম যখন হবে তখন হাফ, হলো, সামেশন আই এর উপর সাম, হলো, দিয়ে এমআই, এবার ব্র্যাকেট দিলাম, হলো? আচ্ছা, দেখো কি হবে, দেখো ভালো করে। আমার যখন এইটার সঙ্গে এইটা গুণ হবে, এই একটা গুণ হবে, আর একটা এইটার সঙ্গে এইটা গুণ হবে, এই দুটো আমি গুণ টার্মটা লিখছি, একটু ভালো করে লক্ষ্য করো, এই গুণটা আর এই গুণটা, একটা কি হবে ডেল আর আই ডেল কিউ জে ডট ইন্টু ডেল আর আই ডেল টি, আর একটা হবে ডেল আর আই ডেল কিউ কে ডট। তো ইন্ডেক্সিং গুলো যদি আমি একই করে দিই তাহলে একটা টু চলে আসবে, দেখবে টু আসবে, সেই টু আর এই হাফ বেসিক্যালি কেটে যাবে, হলো? দিয়ে আসবে কি, আমি যদি একবারে লিখি এটা, তাহলে আই আর একটা যে কিংবা কে থাকবে, যা খুশি, হলো? তাহলে তার সঙ্গে এমআই ডেল্টা আর আই জে লিখেছি যেহেতু কিউ জে, তার সঙ্গে একটা ডেল্টা আর আই ডেল টি, তার সঙ্গে যে লিখেছি যেহেতু কিউ জে ডট, এরকম থাকবে, হলো? আর তার সঙ্গে আর একটা থাকবে, তাহলে এটা দুটো চারটে তিনটে টার্ম হয়ে গেল, আর একটা থাকবে হাফ এমআই ডেল্টা আর আই ডেল টি স্কোয়ার। ঠিক, আমরা কাইনেটিক এনার্জি মানে কি বুঝি, হাফ এম এক্স ডট স্কোয়ার, তার মানে আমরা বুঝি যে কোঅর্ডিনেট ডট স্কোয়ার থাকবে, রাইট? কোঅর্ডিনেট ডট স্কোয়ার থাকবে, কিন্তু এইখানে যদি দেখো একটু ভালো করে লক্ষ্য করে দেখো, যদি জে আর কে সমান হয় তাহলে স্কোয়ার থাকতে পারে,
বা জে কে যদি সমান না হয় তাহলে দুটো কোঅর্ডিনেট ডট থাকতে পারে। হলো, এই টার্মটাকে আমরা ভালো কথায় লিখি টি মাথার উপর টু, তার মানে এই টুটা কি, টুটা হলো যে কাইনেটিক এনার্জি যে টার্মগুলো বেসিক্যালি কোঅর্ডিনেট ডট মানে জেনারেলাইজ কোঅর্ডিনেট ডট স্কোয়ার বা দুটো জেনারেলাইজ কোঅর্ডিনেট ডট মানে পাওয়ারটা বেসিক্যালি আমার টু, কিন্তু আমার যদি এই টার্মটা থাকে তাহলে কিন্তু সেইটাই জেনারেলাইজড কোঅর্ডিনেট ডট মানে একটাই থাকছে এবং লাস্টের টার্মটায় কোনো কোঅর্ডিনেট ডট নেই। অতএব আমার টোটাল সিস্টেমের এনার্জিটাই কিউ জে ডট, তার মানে পাওয়ার 2 আছে, তার পাওয়ার 1 থাকতে পারে বা সেই পাওয়ার ইন্ডিপেন্ডেন্ট টার্মও থাকতে পারে। আমরা সাধারণত নিউটনিয়ান মেকানিক্সে এরকম পড়ি না, আমরা পড়ি এক্স ডট স্কোয়ার মানে কোঅর্ডিনেট ডট স্কোয়ার আছে। হলো, কিন্তু জেনারেলাইজ কাইনেটিক এনার্জিতে তখন কিন্তু কোঅর্ডিনেট ডট স্কোয়ার থাকতে পারে, কোঅর্ডিনেট ডট যুক্ত টার্মও থাকতে পারে বা এমনও থাকতে পারে যে কোঅর্ডিনেট ডট টার্মই নেই, সেটাও কিন্তু কাইনেটিক এনার্জির পার্ট হতে পারে। বেসিক্যালি তার মানে হোমোজিনিয়াস নয়। আমরা সাধারণত কাইনেটিক এনার্জি যদি থ্রি ডাইমেনশনাল কোনো একটা পার্টিকেলের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি লিখি, আমরা কি লিখি হাফ এম এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার প্লাস জেড ডট স্কোয়ার, দ্যাট ইজ হোমোজিনিয়াস অফ পাওয়ার টু বা অফ ডিগ্রি টু। এখানে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। ঠিক আছে, আচ্ছা, এই জাস্ট এইটুকুর জন্যই বেসিক্যালি এত বড় ক্যালকুলেশনটা করা বেসিক্যালি হলো। এবার যে টার্মটা পড়বো সেটা হলো জেনারেলাইজড ফোর্স, খুব ইম্পর্টেন্ট টার্ম এটা। জেনারেলাইজ ফোর্স বলতে গেলে আমি যেটা দিয়ে শুরু করব, এটা জেনারেলাইজ ফোর্স কোনটা পরে আসছি, আমি ওয়ার্ক ডান বার করছি। ওয়ার্ক ডান কিরকম করে লিখবো না, ith পার্টিকেলের উপর ফোর্স ডট ডেল্টা আর আই মানে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, টোটাল ওয়ার্ক ডান হলে এর উপরে আই এর উপর একটা সাম। হলো, এবার আমি এর ভ্যালুটা বসাবো, সেই 1 নম্বর ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট যেটা সেটা বসাবো। বসায় তাহলে এইটা ইকুয়ালস টু সাম ওভার আই এফ আই ডট আর আই মানে আমি জে ডেল আর আই ডেল কিউ জে ইন্টু ডেল্টা কিউ জে ছিল। এটা 1 নম্বর ইকুয়েশন থেকে যেরকম ছিল। কার উপর কোনটা কার উপর ইন্ডেক্সিং সেটা যেন মাথায় থাকে। হ্যাঁ, আইটা হলো নাম্বার অফ পার্টিকেলের ক্ষেত্রে, বারবার আমি লিখছি না, কিন্তু আইটা হলো 1 থেকে এন, কিন্তু যে যখন করছি তখন কিন্তু 1 থেকে ডিগ্রিজ অফ ফ্রিডম, কার উপর সাম, এই কথাগুলো যেন ঠিকঠাক থাকে। হলো, এই জিনিসটাকে আমি যদি এরকম করে লিখি যে জের উপর সাম কিউ জে ডেল্টা কিউ জে, তাহলে ক্যাপিটাল কিউ জে সমান কত বুঝতে পারো, যে তার মানে সাম ওভার জে অলরেডি লেখা হয়েছে, তার মানে সাম ওভার আই ডেল আর আই ডেল কিউ জে ইন্টু মানে এইটার সঙ্গে এফ আই ডট হবে। ঠিক হলো, এই টার্মটাকে আমরা বলি জেনারেলাইজড ফোর্স, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো কিউ জে লিখছি, ক্যাপিটাল কিউ জে, এটা হলো জেথ জেনারেলাইজ কোঅর্ডিনেটের করেসপন্ডিং জেনারেলাইজ ফোর্স।
এটা কি করে বোঝাবো দেখো, এইটা কি করে বোঝাবো, এইটা কি এলো, এইটা হলো ডেল্টা ডাব্লিউ এলো, হলো, বেশ। ডাইমেনশন আমি একটু পরে যাচ্ছি। ধরো আমার কোনো একটা সিস্টেমের জন্য জেনারেলাইজ কোঅর্ডিনেট হলো থিটা এবং ফাই, তাহলে তাদের করেসপন্ডিং জেনারেলাইজ ফোর্স গুলো কেমন, না কিউ থিটা বেরোবে, সেইটা কেমন দেখো ভালো করে, টোটাল নাম্বার অফ পার্টিকেলের উপর সাম ডেল আর আই ডেল থিটা, এই টার্মটা ডট হবে এফ আই এর সাথে, তার মানে এইটা হলো কিউ থিটা, জেনারেলাইজ ফোর্স করেসপন্ডিং টু দ্য জেনারেলাইজ কোঅর্ডিনেট থিটা। ঠিক আছে, একই রকম ফাই এর করেসপন্ডিং যদি আমি বের করি, ফাই এর করেসপন্ডিং জেনারেলাইজ ফোর্স কিউ ফাই, এইটা হবে আই এর ভ্যালু 1 থেকে n এফ আই ডট ডেল আর আই ডেল ফাই। বুঝা গেল, সামটা কিন্তু কোঅর্ডিনেটের উপর নয়, আই এর উপর, টোটাল নাম্বার অফ পার্টিকেলের উপর, হলো। এবং আরেকটা মজার ব্যাপার হলো, আমি যতই বলি এটা জেনারেলাইজ ফোর্স, কিন্তু এটা ফোর্সের ডাইমেনশন সবসময় হবে না। তার কারণ, তার কারণ হলো কিউ জেটা যদি ডাইমেনশন অফ এল হয়, ডাইমেনশন অফ এল হয়, তাহলেই কেবলমাত্র কিউ জে এর ডাইমেনশনটা ফোর্সের ডাইমেনশন হবে। দেখো এই এই জিনিসটা এইখানে ডেফিনেশনে তাকাও, এই জিনিসটা যদি এল হয়, আর আই তো সবসময় এল, তাহলে এল এল কেটে গেল, কিউ যেটা বেসিক্যালি ফোর্সের হবে, বাট এই কিউ জে, এই কিউ যেটা যদি ডাইমেনশন লেস হয়, যেমন অ্যাঙ্গেল গুলো বলছি, তাহলে কিন্তু এটা কি হবে, এফ ইন্টু আর আই, তার মানে ওয়ার্ক ডানের ডাইমেনশন হয়ে যাবে এটা। বুঝে গেল, সেরকম কোশ্চেন দেয় যে জেনারেলাইজ কোঅর্ডিনেটটা যদি ধরো মোমেন্টামের ডাইমেনশন হয়, মোমেন্টামের ডাইমেনশন হলো, তাহলে জেনারেলাইজ ফোর্স আর কিসের ডাইমেনশন হবে, একটু ভালো করে লক্ষ্য করো, এই ডেফিনেশনের দিকে তাকাও। নিচেরটা যদি মোমেন্টাম হয়, তাহলে উপরে হলো লেন্থ আর নিচে মোমেন্টাম, ঠিক, তাহলে কার ডাইমেনশন হবে দেখো, নিচে যদি এটা মোমেন্টাম হয়, এফটা, আচ্ছা এফটা হলো ডিপি তাহলে মোমেন্টাম মোমেন্টাম কেটে যায়, তাহলে ডেল আর ডেল টি, মানে এইটা হয়ে যাবে তখন ভেলোসিটির ডাইমেনশনের মতো। অতএব জেনারেলাইজড ফোর্সটা সবসময় যে ফোর্সের ডাইমেনশন হবে তার কোনো মানে নেই, যদি ডিপেন্ড করছে যে জেনারেলাইজ কোঅর্ডিনেটটা কার ডাইমেনশন, এটা যদি মোমেন্টাম হয় তাহলে জেনারেলাইজ ফোর্স হয়ে যাবে ভেলোসিটি। কিন্তু তার মানে জেনারেলাইজ ফোর্স কিন্তু ডিপেন্ড করছে জেনারেলাইজ কোঅর্ডিনেটের উপর, কিন্তু এই যে ইকুয়েশনটাই, এই যে ডেল্টা ডাব্লু, এইটার সবসময়ই ওয়ার্ক ডানের ডাইমেনশন হবে, এটা সবসময়ই ওয়ার্ক ডানের ডাইমেনশন হবে, কেন, তার কারণ হলো এইটা তো কিউজে ইন্টু ডেল্টা কিউজে, তাহলে কিউজের সঙ্গে ডেল্টা কিউজে যখন গুণ হবে, তখন তো আলটিমেটলি ডেল্টা ডাব্লু সবসময়ই এটা ইন্টু এটা হবে, রাইট, অতএব সবসময়ই ওয়ার্ক ডানই হবে, না, জেনারেলাইজ ফোর্স যা খুশি হোক না কেন, আলটিমেটলি ডেল্টা ডাব্লু যেটা ওয়ার্ক ডান বলছি, সেটা ওয়ার্ক ডানের এই ডাইমেনশন হবে, অন্য কিছু ডাইমেনশন কখনোই হবে না।
ঠিক আছে, বোঝা গেল? দেখো এতটা পর্যন্ত কারোর কোনো কোশ্চেন থাকলে বলো। হলো, একবার নেটে কোশ্চেন এসছে যে জেনারেলাইজ কোঅর্ডিনেটটা এটা হলো এনার্জির ডাইমেনশন। হলো, তাহলে জেনারেলাইজ ফোর্সটা কিসের ডাইমেনশন হবে বলতো তাড়াতাড়ি, ডেফিনেশন থেকে বল। স্যার ডাইমেনশনলেস হবে। ডাইমেনশনলেস হবে, ঠিক আছে? একটু ভালো করে ডেফিনেশনের দিকে তাকা, তাহলেই বুঝতে পারবে এটা ডাইমেনশনলেস হবে। ঠিক আছে, উপরে এফ আই ইন্টু ডেল্টা আর আই, তার মানে ওয়ার্ক ডান, আর নিচে ওয়ার্ক ডান মানে এনার্জি, এনার্জি কেটে গিয়ে বেসিক্যালি এটা হয়ে যাবে ডাইমেনশনলেস। হলো, এবার আমরা দুটো জিনিস পড়বো, সেটা হলো যদি কনজারভেটিভ সিস্টেম হয়, খুব ইম্পর্টেন্ট, যদি কনজারভেটিভ সিস্টেম হয় তাহলে পোটেনশিয়াল এনার্জিটা শুধুমাত্র জেনারেলাইজড কোঅর্ডিনেটেরই ফাংশন হবে, এটা মনে থাকে সব সময়। যদি কনজারভেটিভ সিস্টেম হয় তাহলে পোটেনশিয়াল এনার্জিটা সবসময়ই কোঅর্ডিনেটের ফাংশন হবে, জেনারেলাইজ কোঅর্ডিনেটের ফাংশন হবে, অন্য কিছুর ফাংশন হবে না। অন্য কিছু মানে আমি বলতে চাইছি কিউ জে ডট তার মধ্যে থাকবে না, বা টাইম থাকবে না। হলো, এবং তখন জেনারেলাইজড ফোর্সটা পোটেনশিয়ালের সঙ্গে এইভাবে ডিপেন্ডেন্সি থাকবে। এটা আমরা ক্লাসিক্যাল মেকানিক্সও, এমনি নর্মাল ক্লাসিক্যাল মেকানিক্সও পড়তাম, এ ফিজিক্যাল টু মাইনাস গ্র্যাড ভি লিখতাম, ঠিক সেই রকমই। হলো, ঠিক ক্লাসিক্যালি যেমন আমরা লিখতাম এ ফোর্সটা আমরা লিখতাম না কনজারভেটিভ সিস্টেমের জন্য মাইনাস গ্র্যাড ভি, ঠিক সেই রকম। কিন্তু এটা যদি নন কনজারভেটিভ সিস্টেম হয়, এটা যদি নন কনজারভেটিভ সিস্টেম হয় তাহলে কিন্তু এই পোটেনশিয়াল এনার্জিটা বা পোটেনশিয়াল যাই বলো না কেন, সেইটা কিন্তু কিউ থাকবে, মানে কিউ জে থাকবে, কিউ জে ডট থাকবে, তার সঙ্গে টাইমও থাকবে। আচ্ছা, কিউ লেখা আর কিউ জে লেখার মধ্যে পার্থক্য বুঝতে পারছো তো? কিউ জে মানে হয়তো অনেকগুলো কিউ আছে, মানে আমার ধরো জেনারেলাইজ কোঅর্ডিনেট থিটা ফাই, তাহলে থিটা আছে, ফাই আছে, থিটা ডট আছে, ফাই ডট আছে, টাইম আছে। আর কিউ জে মানে তাহলে শুধু থিটা আর ফাই আছে। ক্লিয়ার? এই রকম যদি হয় তখন কিন্তু জেনারেলাইজ যে ফোর্সটা তার জেড কম্পোনেন্ট বার করছি, তার করেসপন্ডিং রিলেশনটা মানে পোটেনশিয়াল এনার্জির সঙ্গে রিলেশনটা একটু একটু আলাদা, একটু জটিল। ডেল ভি ডেল কিউ জে, হলো, এই একটা রিলেশন, প্লাস ডিডিটি অফ ডেল ভি ডেল কিউ জে ডট, এইটা হলো রিলেশন। হলো, ক্লিয়ার? কিন্তু আরেকটা জিনিস করা যেতে পারে, এই রিলেশনটা অনেকে এরকম করে লেখে না, কিরকম করে লেখে,
লেখা হলো যে দেখো একটা ফোর্স যদি নন কনজারভেটিভ হয়, খুব ভালো করে লক্ষ্য করো এটা, একটা ফোর্স, এই ফোর্সটা ধরো নন কনজারভেটিভ, তার মানে আমি বলতে পারি ভেক্টরের লজিক থেকে যে কার্ল অফ এফ নিশ্চয়ই এটা নন জিরো। পারি, অবশ্যই পারি। ঠিক আছে, এবার এই ফোর্সটাকে, এটা তো একটা ভেক্টর বেসিক্যালি, এই ফোর্সটাকে দুটো পার্টে আমি ভাগ করতে পারি, যার মধ্যে একটা পার্ট হলো কনজারভেটিভ, আর একটা পার্ট হলো নন কনজারভেটিভ। হলো? কি বললাম বোঝা গেল? তার মানে এই এফ যে একটা ভেক্টর দিল, সেই ভেক্টরকে আমি দুভাবে এমন মানে দুটো ভেক্টরের সাম আকারে এমন করে সাম আকারে লিখলাম বা অ্যারেঞ্জ করলাম যাতে একটা ভেক্টর হয় কনজারভেটিভ পার্ট, আর একটা পার্ট হলো নন কনজারভেটিভ। এই নন কনজারভেটিভ পার্টের জন্যই বেসিক্যালি এই এফটা নন কনজারভেটিভ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি এই কনজারভেটিভের কার্ল ভ্যালু 0, ঠিক? তাহলে কনজারভেটিভের কার্ল ভ্যালু যদি 0 হয়, তাহলে এর করেসপন্ডিং আমি কি পাবো? এর করেসপন্ডিং একটা পোটেনশিয়াল পাবো, এর করেসপন্ডিং আমি একটা পোটেনশিয়াল পাবো। হলো? এবং সেই পার্টটা নিশ্চয় কনজারভেটিভের করেসপন্ডিং যেমন ছিল এরকম পাবো, ঠিক? কোনো অসুবিধা নেই। ঠিক একই রকম নন কনজারভেটিভ পার্টের জন্যও একটা পোটেনশিয়াল পাবো, কিন্তু এই ভিটা যেটা পাবো সেটা নিশ্চয়ই শুধুমাত্র কিউ জে এর ফাংশন হবে। ঠিক আছে, কিন্তু এখান থেকে যে পোটেনশিয়ালটা পাবো সেটাকে আমি ইউ দিয়ে লিখছি, সেইটা নিশ্চয় কিউ জে ডট আর টাইমের ফাংশন প্লাস কিউ জেও থাকতে পারে, সরি কিউ জেও থাকতে পারে। হলো? অতএব এই রিলেশনটাকে, এই যে রিলেশন লিখলাম, সেইটা অনেক সময় লোকজন এরকম করে লেখে, কেমন? কিউ জে ইকুয়ালস টু মাইনাস ডেল ভি ডেল কিউ জে, মানে এটা কনজারভেটিভ পার্টের করেসপন্ডিংটা, প্লাস ডিডিটি অফ, এইটাকে লেখে ডেল ইউ ডেল কিউ জে ডট। হলো? এই ইউটা কি এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তাহলে দুটো কেন আলাদা করে লিখছি, ইউটা হলো বেসিক্যালি নন কনজারভেটিভ পার্টের করেসপন্ডিং, বা যদি আমি পোটেনশিয়াল দিই তাহলে কি করব, আমি একটা পোটেনশিয়ালকে মানে পোটেনশিয়াল যেটা দিল, ধরো আমার ভি একটা পোটেনশিয়াল গিভেন আছে, তাহলে এখান থেকে আমি যে ফাংশনটা কিউ জের ফাংশন সেইটাকে আলাদা করে দিলাম, প্লাস আর একটা ফাংশন হবে কিউ জে ডট আর টাইম, সেইটাকে আলাদা করে, এইটাকে কিউ বলছি, এইটাকে ভিউ বলছি, তার জন্য বেসিক্যালি এরকম করে আলাদা আলাদা করে লেখা। তবে যদি মনে করো এরকম করে লিখবো তাতেও অসুবিধা খুব একটা নেই। ঠিক আছে, বেসিক্যালি সেপারেট করা যায় এইবার। যদি আমি অঙ্ক টঙ্ক করি তখন হয়তো সেপারেট কি করে করব, যদিও এটা খুব ট্রিভিয়াল নয় ব্যাপারটা, যে দেখেই ডিফারেন্সিয়েট করতে পারবো বা আলাদা করতে পারবো এইরকম ব্যাপারটা নয়। হলো? এবং এই পার্টটাকে অনেক সময় বলে, এই ইউটাকে বলে ভেলোসিটি ডিপেন্ডেন্ট পোটেনশিয়াল, এইটাকে বলে ভেলোসিটি ডিপেন্ডেন্ট পোটেনশিয়াল, ইউ পার্টটাকে বলে, যেখানে ভিটা কিন্তু ভেলোসিটি ডিপেন্ডেন্ট নয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বেশ, এবার যে প্রিন্সিপালটা পড়বো, একটা প্রিন্সিপাল পড়বো, দেখো প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক।
প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক। আচ্ছা, কখন ভ্যালিড সেটা আগে বলে রাখি, ঠিক আছে? প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক শুধুমাত্র স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের জন্য ভ্যালিড। এইটা কখন ভ্যালিড? ভ্যালিড only for static equilibrium। স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম মানে কি? একটা পার্টিকেল যদি স্থির হয়ে থাকে আর ইকুইলিব্রিয়াম মানে টোটাল ফোর্স জিরো, তাহলেই কেবল মানতে পারে স্থির, ডায়নামিক্স নয়। ডায়নামিকে আছে এরকম নয়, ঠিক আছে? এবার লিখি, প্রিন্সিপালটা আগে লিখি, দেখি কেমন আসছে। লেখো, ফর অ্যান ইকুইলিব্রিয়াম সিস্টেম কি হয় না, ith পার্টিকেলের উপর ফোর্সটা জিরো হয়। হলো, ফোর্সটা জিরো হয়। অতএব আমি যদি ওয়ার্ক ডান বার করি, তাহলে এফআই ith পার্টিকেলের উপর ফোর্স ডট ith পার্টিকেলের ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, এটা জিরো। অতএব আমি যদি টোটাল ওয়ার্ক ডানও বার করি, আইটা কি? আইটা হলো নাম্বার অফ পার্টিকেল। হলো, তাহলে এইটা বেসিক্যালি কত হবে? জিরো। হলো, এইটা কি দেয়? দিস, এই যেটা ম্যাথমেটিক্সটা লিখলাম, দিস স্টেটস the work done that the work done is zero in case of an arbitrary virtual displacement of a system from a position of equilibrium। হলো, এবার এই ফোর্সটাকে দুটো পার্টে ভাগ করা যেতে পারে। কিরকম? এই যে এফআই লিখছি এখানে, এইখানে এফআইটা লিখছি, এইটাকে ভাগ করা যেতে পারে। কিরকম না, এফ আই, এইটাকে আমি লিখতে পারি এফ আই ith পার্টিকেলের উপর অ্যাপ্লাইড ফোর্স প্লাস ফোর্সেস অফ কনস্ট্যান্ট। হলো, ঠিক আছে? হলো, তার মানে এইটা যদি আমি এবার 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে কি আসবে? দুটো পার্ট আসবে। একটা আসবে এফ আই অ্যাপ্লাইড ডট ডেল্টা আর আই, এইটা ইকুয়াল টু জিরো। কেন? কারণ এর আগের দিন বলা হয়েছিল, যদি একটু মনে থাকে দেখো, যে ফোর্সেস অফ কনস্ট্রেন্ট কোনো রকম ওয়ার্ক ডান করে না। ঠিক হলো, কারণ আমাদের ফর্মুলেশনটাকে আমরা এর মধ্যেই সীমাবদ্ধ রাখছি,
যে যে সিস্টেমগুলোর ফোর্সেস অফ কনস্ট্রেন্ট কোনো রকম কাজ করে না। এটা কেন? অ্যাজ forces of constraint do not work. হলো? ঠিক আছে? তাহলে এইটা যে জিরো, এইটাকে বলে প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক। এইটা হলো যে তার মানে এটা কি না, এটা হলো ভার্চুয়াল work of applied forces is zero কার জন্য না, for equilibrium system, equilibrium system। হলো? ক্লিয়ার? এবং এইটারই হলো স্যার এইটাকে, হ্যাঁ আসছি, এইটাকেই বলছি যে প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক। এবং এইটা ডিল করে কি নিয়ে? প্রথমেই লিখেছি আমরা যে প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ডিলস উইথ the static of a system, static of a system of particles। হলো? হ্যাঁ, এবার বল কোনো কোশ্চেন আছে? স্যার বলছি যে প্রিন্সিপালটা পেলেন তো হুম, এখানটায় অ্যাপ্লাইড ফোর্স ডট ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ঠিক জিরো। ঠিক। এবার এখানটায় তো আমরা ফোর্স অ্যাপ্লাইড করছি, আবার ডিসপ্লেসমেন্টও তো এখানে জিরো হয় না, তাহলে আমরা কি করে বলতে পারি যে এটা সামটা জিরো করছি? বুঝলাম না। মানে বলতে চাইছি যে আপনি তো ম্যাথামেটিক্যালি প্রুভ করলেন যে এখানটায় এফআই মানে অ্যাপ্লাইড ফোর্সটা হুম আর এই ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টের ডটটা জিরো। হুম এবার এখানটায় ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টটা তো ওখানটায় জিরো হচ্ছে না, কিছুটা পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়, ঠিক স্মল ডিসপ্লেসমেন্ট। ঠিক। আবার ফোর্সটাও এখানটায় অ্যাপ্লাইড হচ্ছে, যার হুম কারণে আমরা বলতে পারি যে অ্যাপ্লাইড ফোর্সটা নট ইকুয়াল টু জিরো। হুম হুম হুম। তাহলে আমরা কি করে বলতে পারি যে এফ অ্যাপ্লাইড ডট ডেল্টা আর এটা সমান জিরো? তুই তাহলে মিসিং তো করে ম্যাচ গেছিস করছে না কোন, তো। না না ম্যাচ তো করছেই, অবশ্যই ম্যাচ করছে। কোনটা জিরো? এইটা জিরো তো, তাই না? ভালো করে দেখ, এইটা তো জিরো, এই এফআইটা জিরো লিখেছি দেখ, এটা স্ট্যাটিক হুম ইকুইলিব্রিয়ামে এই এফআইটা জিরো। এই এফআইটা জিরো মানে কিন্তু এই দুটো যোগফল জিরো, রাইট? তাহলে এফ হুম হুম, অ্যাপ্লাইডটা কিন্তু সবসময় জিরো হতেও পারে, নাও হতে পারে, রাইট? কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু কিন্তু দেখ, এই এই এফ অ্যাপ্লাইডটা জিরো হতেও পারে, নাও হতে পারে। আবার এই ফোর্সেস অফ কনস্ট্যান্টের করেসপন্ডিং ওয়ার্ক ডানটা তো সবসময় জিরো। হ্যাঁ হলো? অতএব তাহলে আমাকে যদি এইটা ঠিক করতে হয়, এই যে ১ নম্বর ইকুয়েশনটা ঠিক হতে হয়, যেহেতু এটা জিরো, এইটা জিরো, এবং ১ নম্বর ইকুয়েশনটাকে যদি ঠিক রাখতে হয়, তাহলে এইটা অবশ্যই জিরো হবে রে। এটা তো ১ স্যার নম্বর ইকুয়েশন ইকুয়েশন, থেকে পেলাম। স্যার ইকুয়েশন অনুযায়ী তো বোঝা যাচ্ছে, কিন্তু এমনি যদি ফিজিক্যালি বলা যায় তাহলে হুম। একটা ম্যাচ করতে না, এরকম ব্যাপার আসছে না। কেন কেন ম্যাচ করছে না কেন তাই বল? কেননা ফোর্স একটা অ্যাপ্লাইড ফোর্স নামটা দিচ্ছি তো, হ্যাঁ, একটা ফোর্স তো অ্যাপ্লাইড হচ্ছে। আছেই তো, তো হ্যাঁ। এবার তা ওয়ার্ক ডান এবার কখনো নেগেটিভ ডিসপ্লেসমেন্ট হতে একটা পারবে না? থাকছে। আরে নেগেটিভ হতে পারবে না ওয়ার্ক ডান কখনো? কখনো হ্যাঁ হয়তো হ্যাঁ হ্যাঁ, তাহলে কখনো পজিটিভ হবে, কখনো নেগেটিভ হবে, যে সবগুলো যুক্ত হয়ে জিরো হবে। ও টোটাল সামটা ওখানটা জিরো হচ্ছে। তাই তো লিখেছি, যাই হোক। সাম সাম হুম, হুম, ওভার এফ আই অ্যাপ্লাইড ডট ডেল্টা আর আই। তার মানে আমি যদি তিনটে এমনি নর্মাল কোঅর্ডিনেট ধর, ধর এক্স ওয়াই জেড,
এবার এক্স এর হুম হুম করেসপন্ডিং ওয়ার্ক ডানটা ধর পজিটিভ, আর ওয়াই আর জেড এর করেসপন্ডিং ওয়ার্ক ডানটা নেগেটিভ। নেগেটিভ ওয়ার্ক ডান হয় তো, না হয় না? হ্যাঁ হ্যাঁ হয় হয় হয়। তাহলে পজিটিভ আর নেগেটিভ ওই যুক্ত হয়ে জিরো হবে ওরকম করে। কেন হ্যাঁ ফিজিক্যালি পসিবল ঠিক আছে নয় কেন? তাহলে ঠিক আছে ঠিক আছে ফিজিক্যালি ওটাই পসিবল তো, তাই না? ঠিক আছে আর কিছু প্রশ্ন আছে কারো? আর কিছু কারো প্রশ্ন আছে? হলো। এবার এই প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক কি নিয়ে ডিল করলাম? বললাম যে শুধু স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম নিয়ে ডিল করে। এবার সবসময় যে স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামেই আমাদের সিস্টেম থাকবে এরকম নাও হতে পারে, তাই না? যে টোটাল ফোর্সটা ith পার্টিকেলের উপর টোটাল ফোর্স জিরো নাও হতে পারে। অতএব সবসময় কিন্তু এইটা অ্যাপ্লিকেবল নয়। এটা অ্যাপ্লাইড যখন স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম থাকবে তখন অ্যাপ্লাইড, অঙ্ক করবো আমরা এটা ইউজ করে। কিন্তু সবসময় যে সিস্টেম স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামেই থাকবে তার তো কোনো মানে নেই। তাহলে আমরা এমন একটা প্রিন্সিপাল চাইবো যেটা, ঠিক আছে, ডাইনামিক ইকুইলিব্রিয়াম নিয়েও ডিল করতে পারে। হলো। তাহলে এখানটায় লেখো উই want a principle to deal with the general motion of the system. The general motion of the system. হলো। এই যে প্রিন্সিপালটাকে, প্রিন্সিপালটার নাম হলো ডি অ্যালামবার্টস প্রিন্সিপাল। হলো। তাহলে কথা হলো যে ডি অ্যালামবার্টস প্রিন্সিপাল তাহলে কি, তাই না? তাহলে এবার দেখি যে ডি অ্যালামবার্টস প্রিন্সিপালটা কি লিখি। হলো। যেটা আমার কি করবে, জেনারেল মোশন থাকবে। সবসময় স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম থাকতেও পারে, ডাইনামিক ইকুইলিব্রিয়ামও থাকতে পারে, কোনো অসুবিধা কিছু হবে না। হলো। সেই প্রিন্সিপালটা কেমন? সেই প্রিন্সিপালটা হলো যে তার মানে আমরা প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক থেকেই নিয়ে আসবো, কিন্তু কেমন করে নিয়ে আসছি সেটা একটু দেখো। আচ্ছা, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক কি ছিল? প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক শেষমেশ আমরা গিয়েছিলাম যে অ্যাপ্লাইড ফোর্স ডট ডেল্টা আর আই এর উপর সাম এইটা ইজিক্যাল টু 0 ছিল। ঠিক আছে, এটা ইজিক্যাল টু 0 ছিল। এবার আচ্ছা, এই মানে তার মানে বেসিক্যালি ফোর্সটাকে ফোর্সেস অফ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট দিয়ে আলাদা করে দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, আর আমি যদি আগেরটাই লিখি তাহলে অ্যাপ্লাইডটা তুলে দেব। ঠিক। এবং এইটা ছিল কি বললাম আমি, ভার্চুয়াল কোয়ার্কের প্রিন্সিপাল। ভার্চুয়াল প্রিন্সিপাল অফ ভার্চুয়াল কোয়ার্ক। অতএব এই এফআইটা 0 ছিল, থাক। হলো। এবার আমি বলি যে যদি ধরো পার্টিকেলটা ডায়নামিকে থাকে তাহলে আমি কি, ইফ দ্য particle is in dynamics, তাহলে কি হবে? তাহলে এই এফআইটাকে আরামসে লেখা যাবে পি
আই ডট। ঠিক, অতএব আমি এইটাকে লিখতে পারবো এফ আই মাইনাস পি আই ডট, এইটা ইকুয়ালস টু 0 লিখতে পারবো, হলো? এবং আচ্ছা, মাইনাস পি আই ডটটাকে কি বলে সেটা পরে আসছি, হলো? এবার কথা হলো, ঠিক দেখো এই জিনিসটা 0 বলে আমরা প্রিন্সিপাল অফ ভার্চুয়াল গ্রুপ থেকে এইটা লিখতে পারি। তাহলে এই জিনিসটা যদি 0 হয়, ঠিক প্রিন্সিপাল অফ ভার্চুয়াল থেকে আমি এরকম লিখতে পারবো না, সামেশন এফ আই মাইনাস পি আই ডট ডট ডেল্টা আর আই, এইটা ইজ ইকাল টু 0। এটা কোথা থেকে লিখছি? ফ্রম প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক। ঠিক, পারবো না? পারবো না। এবার আমি এই এফআইটাকে আবার সেই দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। এই এফআইটাকে যদি আমি এফআই অ্যাপ্লাইড আর কনস্ট্রেন্ট ফোর্স, হলো? কনস্ট্যান্ট ফোর্সের করেসপন্ডিং ওয়ার্ক ডান 0 সবসময়, অতএব এই জিনিসটাকে আমি রেডিলি লিখতে পারি যে এফআই অ্যাপ্লাইড মাইনাস পি আই ডট ডট ডেল্টা আর আই, এইটা ইজ ইকাল টু 0 লিখতে পারি, হলো? এইটা হলো আমার ডিএলএমবার্টস প্রিন্সিপাল। এইটা হলো আমার ডিএলএমবার্টস প্রিন্সিপাল। ঠিক আছে? এবং এখানে এই যে টার্মটা মাইনাস পিআই ডট, এটার একটা নাম আছে, এটাকে বলে রিভার্স এফেক্টিভ ফোর্স, এইটাকে বলে রিভার্স এফেক্টিভ ফোর্স। এবং এইটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম হোক বা তোমার ডাইনামিক ইকুইলিব্রিয়াম হোক, সব সময় কিন্তু এই ডিএলএমবার্টস প্রিন্সিপাল ভ্যালিড। ক্লিয়ার? হলো? ডিএলএমবার্টস প্রিন্সিপাল কিন্তু সব সময় ভ্যালিড, whether it is stable, sorry, whether it is static or dynamic equilibrium। ক্লিয়ার? দেখো, এতটা পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলো। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এই ফর্মুলেশন নিয়েও আমরা বেশি দূর কন্টিনিউ করব না, তার কারণটা লেখো। লেখো, আগে লেখো ড্রব্যাক অফ নিউটনিয়ান মেকানিক্স। ড্রব্যাক অফ নিউটনিয়ান মেকানিক্স। কেন আমরা নিউটনিয়ান মেকানিক্স ছেড়ে দিতে চাইছি, বেসিক্যালি অন্য ফর্মুলেশনে কেন যাচ্ছি? প্রথম যে কারণটা, সেটা হলো যে নিউটনিয়ান মেকানিক্স কি নিয়ে ডিল করে বলতো? ফোর্স, রাইট? কারণ লেখে তো এম ডি টু আর ডিটি টু ইজ ইকাল টু ফোর্স, এবং এই ফোর্সটা হলো ভেক্টর কোয়ান্টিটি, হলো? যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, প্রবলেমটা কি হয়, আমরা যেহেতু নিউটনিয়ান মেকানিক্স মানে বেসিক্যালি এম আর ডট ইজ ইকাল টু ভেক্টর,
এবার কোনো একটা সিস্টেমে যদি অনেক ফোর্স থাকে, ঠিক, অনেকগুলো যদি ফোর্স থাকে তাহলে কিন্তু ডান দিকে যখন বসাবো তখন বেসিক্যালি ভেক্টর সাম বসাতে হবে, তোমার ফোর্স গুলোর ভেক্টর সাম বসাতে হবে। এবার অনেক সময় এই ফোর্স গুলো আগে থেকে জানাই থাকবে না। কিরকম, যদি আমি একটা ফ্রিকশনাল ফোর্সের কথা বলি, ঠিক, তো ফ্রিকশনাল ফোর্স কত হবে এটা কিন্তু ম্যাথমেটিক্যালি বার করা একটু মুশকিল হলো। এবং একটা মাত্র ফোর্স যদি না জানি বা মিসিং হয় কোনোভাবে, তাহলে কিন্তু আমার এই নিউটনের মেকানিক্স থেকে যে ক্যালকুলেশন সেইটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক, নিউটনিয়ান মেকানিক্স থেকে যে ক্যালকুলেশন সেটা কিন্তু ভুল হয়ে যাবে, আর এটা এফেক্টিভই হবে না। হলো, তাহলে ফোর্স ফর্মুলেশন বাদ দিয়ে, দ্যাট ইজ নিউটনিয়ান ফর্মুলেশন বাদ দিয়ে যদি আমরা এর পরিবর্তে এমন একটা ফর্মুলেশন আনতে পারি যেটা এনার্জির উপর ফর্মুলেশন করা, এনার্জি যেহেতু স্কেলার ফাংশন বা স্কেলার কোয়ান্টিটি, তার করেসপন্ডিং ফর্মুলেশনটা অনেক সোজা হবে। কেন? কারণ অনেকগুলো এনার্জি সুবিধা যোগ করা, অনেক সুবিধা, স্কেলার সাম হয়ে যাবে। বোঝা গেল? ক্লিয়ার? এবং ফোর্স বার করার থেকে এনার্জি বার করা সোজা। তোমরা নিউটনিয়ান মেকানিক্সেও কিছু অঙ্ক দেখবে সোজা হতো, তাই না? টোটাল এনার্জি কনস্ট্যান্ট হিসেবে ডেরিভেটিভ করে তারপরে বের করতে, দেখবে ফার্স্ট সেমে অনেকগুলো অঙ্ক করেছো এরকম। ফোর্স দিয়ে ডিরেক্টলি না করে আমি এনার্জি দিয়ে লিখছি, তারপর ডেরিভেটিভ করে জিরো করে বেসিক্যালি আনসার আনছি। হ্যাঁ, জ্যামের ব্যাচেও করেছো এরকম, যে এনার্জি টার্মে আমি অঙ্কগুলো করছি। অতএব নিউটনিয়ান মেকানিক্স বাদ দিয়ে যদি আমি এনার্জি ফর্মুলেশন নিয়ে আসি তাহলে আমার সুবিধা হয়। ঠিক একই কারণে ডিএলএমবার্সটাও তাই, কিন্তু ডিএলএমবার্স হয়তো ফোর্স নিয়ে ডিল করে, তাহলে সেখানেও প্রবলেম। এক নম্বর। 2 নম্বর প্রবলেম কোথায় নিউটনিয়ান মেকানিক্সে? দেখো, যদি নিউটনিয়ান মেকানিক্সে ধরো অনেকগুলো পার্টিকেলের সিস্টেম থাকলো, তাহলে ইকুয়েশন অফ মোশন গুলো কি হবে? এম আর ওয়ান ডট এইটা ইকুয়ালস টু ফোর্স গুলো কি হবে? যেহেতু মিউচুয়াল ফোর্স, তাহলে আর ওয়ান আর টু আর থ্রি এইগুলোর উপর ডিপেন্ড করবে, রাইট? হলো, একই রকম এম আর টু ডট ডবল ডট এইটাও কিন্তু, তার মানে এইগুলো কি হয়ে যাবে বলতো? কাপলড ইকুয়েশন হয়ে যাবে। এই আরো থাকবে এরকম এন খানা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে, রাইট? এবং এই ইকুয়েশন গুলো কেমন হবে আমি বললাম, কাপলড ইকুয়েশন হয়ে যাবে। হলো, কাপলড ইকুয়েশন হয়ে গেলেই এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন করা কিন্তু মুখের কথা নয়। কি বললাম বোঝা গেল? এই ইকুয়েশন যখন তুমি সলিউশন তো করতেই হবে, আদারওয়াইজ কিছুই বের করতে পারবে না। সলিউশন ইজ এ টাফ জব। এ সলিউশন করা যাবে না, কারণ প্রত্যেকটা ইকুয়েশন একটা অন্যটার উপর ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন করা মুশকিল, কারণ তারা একসঙ্গে সাইমালটেনিয়াস সলিউশন করতে হবে, ইন্ডিপেন্ডেন্টলি সলিউশন করা যাবে না। কিন্তু আমরা যে ফর্মুলেশন নিয়ে আসার কথা বলছি সেইটা আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেটের রেসপেক্টে আনবো। আমরা কি করব? আমরা বেসিক্যালি আমরা যে ফর্মুলেশন আনছি, introduced a formulation in terms of generalized coordinate. এবার আমরা তো জানি জেনারেলাইজড কোঅর্ডিনেটটা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। যদি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো পাবো সেইগুলো, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো পাবো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি হবে? আর
মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, এরাও মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে। অতএব এর সলিউশন করাটা ইজিয়ার হবে। কি বললাম বোঝা গেল? যেটা নিউটনের মেকানিক্সের ট্রাবল সাম হচ্ছিল, কাপলড ইকুয়েশন বা সাইমultaneous সলিউশন করছিল, এখানে কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন্ডিপেন্ডেন্টলি সলিউশন করে, মানে যে কোনো একটা কোঅর্ডিনেটের করেসপন্ডিং তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে একটা কোঅর্ডিনেটে অন্য কোঅর্ডিনেট থাকবেই না। অতএব সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন তুমি আরামসে একে একে ধরে, তুমি যদি মনে করো আমি থিটার করেসপন্ডিং ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলিউশন করবো, তুমি ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবো। কিন্তু নিউটন মেকানিক্সে তুমি যদি বলবো 4 নম্বর পার্টিকেলটার করেসপন্ডিং সলিউশনটা করব, সেটা করতে পারবে না, কারণ সেটা অন্য কোঅর্ডিনেটের উপরেও ডিপেন্ডেন্ট, R1 R2 R4 মানে R3 R5 R6 এইগুলোর উপরেও ডিপেন্ডেন্ট হবে। অতএব সলিউশনটা ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবে না। এই সব কারণে আমরা কি করব, যে এমন একটা ফর্মুলেশন ইন্ট্রোডিউস করব, যেটা প্রথম কথা এনার্জি ফর্মুলেশন হবে, এটা প্রথম কথা। সেকেন্ড কথা হলো যেটা ইন টার্মস অফ জেনারেলাইজ কোঅর্ডিনেট হবে। হলো, ডিআলেমবার্ট প্রিন্সিপালটাকেও নিয়েও কন্টিনিউ করবো না, কারণ ডিআলেমবার্ট প্রিন্সিপালও সেই ফোর্স দিয়ে। হলো, অতএব ডিআলেমবার্ট প্রিন্সিপাল থেকে আমরা একটা ফর্মুলেশন নিয়ে আসবো, যেটা কি বললাম, বারবার বলছি, যে জেনারেলাইজ কোঅর্ডিনেটের টার্মে হবে 1 নম্বর, আর 2 নম্বর হলো যে এনার্জি ফর্মুলেশন হবে, যাতে নিউটনিয়ান মেকানিক্স ডিল করতে গিয়ে যে সমস্ত অসুবিধা আমাদের ফেস করতে হচ্ছিল, সেই সমস্ত অসুবিধা ফেস করতে না হয়। ঠিক আছে, থাক এতটা। এর পরের দিন আমরা ফর্মুলেশনটাকে ইন্ট্রোডিউস করবো ডিআলেমবার্ট প্রিন্সিপাল থেকে। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে বলো এবার।